সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নজরানা চৌধুরী। দর্শক, শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ৩১ ঘন্টার ব্যবধানে 4 বার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, যার উৎপত্তিস্থল ছিল ঢাকা এবং ঢাকার আশেপাশে। এসব কম্পনের প্রভাবে নিহত হয়েছেন 10 জন এবং 6 শতাধিক মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পের আশঙ্কায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে রাজধানী ঢাকা মহানগরী। এই অবস্থায় সর্বত্র একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, আরেকটু বেশি মাত্রার ভূমিকম্প হলে কি হবে ঢাকা মহানগরীর। এই বিষয়ে আলোচনা করতে আজ আমরা দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক অধ্যাপক আখতার মাহমুদ এবং বাংলাদেশ ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক ও অগ্নি ও দুর্যোগ বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর একেএম শাকিল নওয়াজকে। আপনাদের দুজনকে এনটিভিতে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই অধ্যাপক আখতার আপনার কাছে আসতে চাই যে হঠাৎ করে এত উচ্চমাত্রার ঝাঁকুনিটা বাংলাদেশে কেন আসলো? যেমন আমার বয়স প্রায় 50-এর কাছাকাছি, তো আমি আমার জীবদ্দশায় এরকম কাঁপুনি আসলে মনে পড়ে না আমার, বা আমি যেহেতু আমি গণমাধ্যমের সাথে আছি তো দীর্ঘ সময় গেছে, তো আমরা খোঁজখবর তো আমাদের ন্যাচারালি চলে আসে আমাদের কাছে, তো সেরকম খবরও কখনো দেখিনি। তো হঠাৎ করে এরকম হলো কেন, আপনারা কি একটু বলতে পারবেন? আসলে ধন্যবাদ আপনাকে। এটা যে হঠাৎ করে হলো বা এটা খুব অপ্রত্যাশিত বিষয়টা ঠিক এরকম না। আমরা গত প্রায় 10-12 বছর ধরেই যারা এই উন্নয়ন নিয়ে কাজকর্ম করে বা এই ফিল্ডে কাজ করে তাদের মুখে নানা সময় এগুলো শুনেছি। বিশেষ করে যারা ভূতত্ত্ব বিশেষজ্ঞ যারা আছেন তাদের মুখে কিন্তু আমরা এই বিষয়টা অনেক দিন ধরে শুনছি। তারা যে ব্যাখ্যাটা দেন সেটা হয়তো আপনিও ইতিমধ্যে শুনেছেন যে বাংলাদেশের ভিতর দিয়েই কিন্তু বেশ কটা আপনার ফল্ট লাইন আছে, যার মধ্যে 3টা টেকটনিক প্লেটের কথা তো বলে, ইউরেশিয়া প্লেট, ইন্ডিয়ান প্লেট এবং বার্মিজ প্লেট। এবং এগুলো ঢাকা থেকে খুব বেশি দূরে না, কিন্তু হয়তো ঢাকার খুব কাছেও না, কিন্তু ঢাকার যেভাবে বসতি এবং নগরায়ন হয়েছে এখানে জনঘনত্ব এত বেশি, দূরবর্তী জায়গাতেও যদি এটা উৎপত্তি হয় এটার ইম্প্যাক্ট সবচেয়ে বেশি পড়বে ঢাকা শহরে। এখন সেই জায়গাতে আমি ফিরে আসি যে তার মানে এই কথাগুলো যারা যে বিশেষজ্ঞরা বলছিলেন অনেক দিন ধরেই কিন্তু তারা বলছিলেন, এবং এটা এই কারণে আমি বলছি যে অপ্রত্যাশিত নয়। এখন আমরা দেখছি যে এবার এই 5.5 অথবা 5.7 মাত্রা যে ভূমিকম্পটি হলো তার পরবর্তীতে আরও 3 বার কিন্তু এই ঘটনাটা ঘটেছে, যেটা কেউ কেউ আবার কোনো জিওলজিস্টরা বলছেন এভাবে, এটা হচ্ছে তার পরবর্তীতে যে আফটার শকগুলো হয়েছে সেটা স্থিতিশীল হওয়ার জন্য, স্থিতি অবস্থায় ফিরে আসার জন্য অপেক্ষাকৃত কম মাত্রার ভূমিকম্পগুলো হয়েছে। তার এই জিওলজিস্টদের এই অংশটা আবার বলছে যে হয়তো ইমিডিয়েটলি আর বড় ধরনের কোনো বিপর্যয় হয়তো এই মুহূর্তে আর নাও আসতে পারে। এগুলো তো সবই হতে পারে বা একটা প্রবাবিলিটির কথা বলে, সম্ভাবনা, হ্যাঁ সম্ভাবনার কথা বলে। এটা তো আর খুব প্রিসাইজলি ওভাবে বলা যায় না। এগুলো নানা রকমের তথ্য উপাত্তের ভিত্তিতে এক ধরনের সিনারিও তৈরি করা হয়। তো এখন ফিরে আসি তাহলে ওই জায়গাটায় যে এটা অপ্রত্যাশিত ছিল না। তো কিন্তু 4টি কম্পনের মধ্যে 2টি নরসিংদীতে, তো এইটার কি কোনো কারণ আছে? আরেকটি বোধহয় আশুলিয়ার দিকে হয়েছে, আরেকটা বাড্ডার দিকে, তো 2টি নরসিংদীতে। তো নরসিংদী হঠাৎ করে সেন্টার হলো কেন? এটা ফল্ট লাইনটা আসলে ওদিক দিয়েই আছে, কিন্তু যেটা আপনি বললেন যে বাইপাইলের যেটা, এটা সম্ভবত ভুল একটা জায়গা। তো এমনি এখন এই প্রত্যেকটা উৎপত্তিস্থল খুবই কাছাকাছি এবং একই ফল্ট লাইনে। তো এবং গত 5 বছরে প্রায় আমার কাছে যেটি পরিসংখ্যানটা আছে, তো 39 বার ভূমিকম্প হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে। তো সেই জায়গাটা ভূমিকম্পের সবচেয়ে
মানে মারাত্মক দিক হলো এটার কোনো ফোরকাস্ট হয় না। অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আসে সেগুলো সাধারণত এক ধরনের ফোরকাস্টিং আছে, কিন্তু ভূমিকম্পের কোনো ফোরকাস্টিং হয় না। সেই জায়গাটায় কি এটা আসলে কোনোভাবেই ধারণা করা সম্ভব নয় কি? এখন পর্যন্ত আমরা যতটুকু জানি এবং বুঝি, এগুলো নিয়ে কোনো দেশ কিছু কিছু রিসার্চ তারা করছে, গবেষণা করছে যে এটার ফোরকাস্টিং করা যায় কিনা, কিন্তু এখন পর্যন্ত খুব ভালো কোনো রেজাল্ট এসছে বলে আমরা জানি না। কিন্তু ইদানিং আবার বাংলাদেশেও দেখি নানা ধরনের অ্যাপসের ব্যবহারের কথা কেউ কেউ বলে, এগুলোর কোনো ভিত্তি নেই এবং এগুলো এখন পর্যন্ত এটা ফোরকাস্ট করার মতো অবস্থা কিন্তু নাই। এবং জলবায়ুর পরিবর্তন এবং জলবায়ু সংক্রান্ত যে ধরনের এক্সট্রিম যেই ডিজাস্টারগুলো আমরা দেখি, বন্যা, টর্নেডো, সাইক্লোন, ট্রপিক্যাল সাইক্লোন, এগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া যায়। এগুলো নিয়ে অনেক দিন ধরে কাজ হয়েছে এবং সোফার ভালো একটা রেজাল্টও পেয়েছে। কিন্তু যেহেতু এটা একেবারে সাবসারফেসের ব্যাপার এবং এই জিনিসগুলো এখন পর্যন্ত ওভাবে ফোরকাস্টিং করা যায় না। জি, ধন্যবাদ। আমরা একটু মেজর শাকিল আপনার কাছে আসতে চাই যে আপনি তো বেশ একটি লম্বা সময় ফায়ার সার্ভিসে কাজ করেছেন। তো বাংলাদেশের দুর্যোগ পরবর্তী অবস্থা যেটি আছে সেটি নিয়ে আপনার ভালো ধারণা আছে। তো এর আগে আমি একবার ফায়ার সার্ভিসের সাথে একটি কাজ করেছিলাম, সেখানে দেখেছিলাম ফায়ার সার্ভিস থেকে একটি ঝুঁকিপূর্ণ ভবনের একটি তালিকা করা হয়েছিল ঢাকা শহরের। তো সেই তালিকার বিষয়ে কি আপনি আমাদেরকে একটু জানাতে পারবেন যে কি অবস্থা, সেটিতে পরবর্তীতে সরকার এটা নিয়ে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ইউ আর রাইট, বাট ইনফরমেশনটা যেটা হলো ঝুঁকি ভূমিকম্পের জন্য না, এটা হলো ফায়ারের জন্য। দ্যাট ইজ বিন ডেভেলপড বাই মি অল ওভার দি কান্ট্রি। ফায়ারের জন্য ঝুঁকি, বাট যেটা হলো স্ট্রাকচারালি যেটা হলো সেটা কিন্তু রাজুক করার কথা। রাজুক 2010-এ তারা করেছিল 72,000 বিল্ডিং স্যাম্পলিংয়ের মাধ্যমে, নট ইন্ডিভিজুয়াল। দ্যাট ইজ নট অলসো কারেক্ট, কারণ স্যাম্পলিংয়ের মাধ্যমে করলে পরে আপনি গ্রস মিস্টেকে যাবেন। মানে আপনি 1 by 1 কাউন্ট করে যে এরকম বাংলাদেশের ইতিহাসে হয় নাই, যার ফলে কিন্তু আপনার গ্যাপ এরিয়া রয়েছে। হাইপোথিসিস ওয়েতে আমরা বলি যে এখন ভূমিকম্প হইলে 5 লাখ, 10 লাখ, 20 লাখ বাড়ি ভেঙে যাবে, এবং এটা লোকজনকে কিন্তু হয়, সায়েন্টিফিক কোনো নেই। আরেকটা জিনিস হলো যে আমি একটু অ্যাড করি, আমি আবার জিওগ্রাফি, এনভায়রনমেন্টের পড়ালেখা করার লোক, সিসমোলজি, জিওলজি, জিওডেসি নিয়ে। তো আমি একটু অ্যাড করতে চাচ্ছি, ভূমিকম্প বাংলাদেশে আপনি থ্রেটেন কেন? অনেকগুলো ফ্যাক্টর আছে, ইনসাইড এবং আউটসাইড। আমাদের ভিতরে যেগুলো আছে ফল্ট, 4টা ফল্ট রয়েছে, তারপরে প্লেট বাউন্ডারি 3টা রয়েছে, তারপরে হিমালয় মেগাথার্স্ট রয়েছে, স্যাগাইন রয়েছে, তিব্বত আপনার ফল্ট লাইন রয়েছে, তারপরে হলো আপনার আরেকটা হলো যে আমাদের ডাউকি উপরে যে শিলং মেসিভ রয়েছে, এখানে প্রতিনিয়ত ভূমিকম্প হচ্ছে। আপনি চারিদিকেই কিন্তু বিপদ, দুর্যোগ আসবেই কোনো না কোনোভাবে। ওখানে হলে পরে এখানে কিন্তু এফেক্ট হবে। এফেক্ট হওয়ার কারণ আমরা এত লড়ে চড়ে বসতেছি কেন? কারণ আমরা কোড মেরে বিল্ডিং করি নাই। ঢাকা শহরে 70% এরিয়া হলো আর্টিফিশিয়াল আর্থ ফিলিং করা, পচা মাটিতে, বিল্ডিং কোড মানেন নাই, সেখানে ম্যাটেরিয়াল ঠিক মতো দেন নাই, পাইলিং ঠিক মতো আপনি করেন নাই, লোকজনের ট্রেনিং নাই, লোকজনের অ্যাওয়ারনেস নাই, আমি প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি লেভেলে জীবনও আমরা করি নাই। তো সারপ্রাইজ এখান থেকে হতে হবে। আর বড় জিনিস হলো আপনি যে বললেন যে নরসিংদী কেন, আমাদের কি কোনো রিসার্চ আছে? সায়েন্টিফিক রিসার্চের কোনো আছে? কেউ ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করাতো, আমি স্টুডেন্ট পড়াচ্ছি, আপনার ভূমিকম্পের যন্ত্রই আমি দেখাতে পারি না, তাহলে কেমনে হবে? সায়েন্টিফিক রিসার্চে লাগবে। এই সমস্ত রিসার্চ করতে হলে, যেমন আমি চায়নাতে একটা কোর্স করেছি, সেখানে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে তারা স্পেশাল ডাটাগুলো দেখালো আমার ডাউকি ফল্টের, দেখো তোমার এটাতে কী পরিমাণ প্রেশার হইতেছে, কীভাবে পরিবর্তনগুলো হচ্ছে, সেটা আমি ওখান থেকে দেখে আসছি। তারা টিল্ট মিটার ইউজ করতেছে, তারা ডিজিপিএস ইউজ করতেছে। আমাদের দেশে এরকম আছে, আজকে শুনলাম 13টা মাত্র যন্ত্র আছে ভূমিকম্প মাপার। এই দেশের জন্য তা আরও দরকার, আরও দরকার।
আর এই পলিমাটি হলো আপনার 10 থেকে 15 কিলোমিটার। আর নিচে যে কি আছে এটা যা আমরা বক্তব্য দিয়েছি সব হলো হাইপোথিসিস, বিভিন্ন থেকে এনে জোড়াতালি দিয়ে আমরা বক্তব্য করছি। কিন্তু বড় জিনিসটা হলো কেন আমাদের এতগুলো জিওলজি যারা কাজ করতেছে কেন আগে বাইর করতে পারে নাই যে দোহারে ভূমিকম্প কেন হলো, তারপরে রূপগঞ্জে কেন হলো, আর নরসিংদীতে কেন হলো। তার মানে দেয়ার আর লট অফ ব্লাইন্ড ফল্ট, এগুলো ব্লাইন্ড ফল্ট বলে, যেগুলো পলিমাটির নিচে আছে, আরও থাকতে পারে। তো আমি মনে করি যে এটা রিসার্চ করলে পরে হবে। এবং আপনি দেখেন ভূমিতে আর্থকোয়েকের যে স্যাগাইনে বা জিমেনে হলে এগুলো কম্প্রেসার, শিয়ার, এগুলো প্রেশার এইগুলো হয় আলটিমেটলি, কিন্তু এগুলো প্রেশার কিন্তু ডাইভার্টেড হয়, সাবডাক্টেড হচ্ছে, তারপরে হলো রিভার্স ফল্ট আমাদের আছে, একটার সাথে আরেকটা কিন্তু কানেক্টেড। তো এগুলা কিন্তু থরো রিসার্চ বা স্টাডি আমাদের নাই। আমরা যা এখন বলতেছি সেকেন্ডারি ডাটা হিসাবে বিভিন্ন রকম ইয়ের মাধ্যমে আরও বেশি কনফিউজ করেছে এআই, বিভিন্ন রকম জিনিসপত্র ব্যবহার করে মানে এটার ম্যাসাকার করে দিয়েছে, ঠিক আছে। তো আমি একটা কথা আপনাকে বলি, কাম হোয়াট মে, বাংলাদেশ ভূমিকম্পকে একটা দুর্যোগ হিসাবে নিতে হবে। এর জন্য ফার্স্ট এবং প্রাইম রিকোয়ারমেন্ট হলো সেফটি, এবং কমিউনিটি ইজ দ্য ফার্স্ট রেসপন্ডার এবং ফার্স্ট সাফারার অ্যান্ড লাস্ট সাফারার, তাকে সেফটি নিতে হবে। আপনার কাম হোয়াট মে কালচার ডেভেলপ করতে হবে, তাহলেই কিন্তু আপনার এটা হবে, বুঝতে পেরেছেন। আর ফায়ার সার্ভিসের উপরে আপনার ভরসা সবাই, আর ভাই ফায়ার সার্ভিস নিজেই তো মুভ করতে পারবে না। আমি আপনাকে বলি যেভাবে আপনারা বক্তব্য দিতেছে বিভিন্ন জন 2 লাখ 3 লাখ, বা এই ঢাকাকে উদ্ধার করতে হলে পরে ঢাকার লোক পারবে না, বাইরে থেকে লোক আসতে পারবে। এবং আপনি আমার জায়গায় 7 দিন 8 দিন পরে লোক যাবে, কিন্তু এই যুদ্ধ 7 দিন 8 দিন আমাকেই করতে হবে যারা ট্র্যাপ হবে। তো ওই প্রিপারেশনটা আপনার নেই, যে হুইচ ইজ ভেরি অ্যাটেনেবল। এই অ্যাপস ম্যাপস এত কিছু দিয়ে কোনো কাজ হবে না। আপনি ভাই আসল জায়গায় গোড়াতে আপনি করেন, আমি দুর্বল কই সেটাকে সক্ষমতা করেন। কালকে আমি 1 সপ্তাহের ভিতর আমি সবল হইতে পারবো যদি আমাকে ট্রেন আপ করেন, কিন্তু এটা না করে অ্যাপস বিভিন্ন ইটি এগুলো করে কোনো লাভ হবে না। জি, ধন্যবাদ অধ্যাপক আক্তার। ঢাকা মহানগরী যে এতটা ঝুঁকিপূর্ণ, বোধহয় আমি মনে হলো যে এর কিছু কারণ আছে, যে যেহেতু উৎপত্তি স্থলগুলো আশেপাশেই দেখা যাচ্ছে এবং ঝুঁকিপূর্ণ ভবনের আধিক্য এবং অতিরিক্ত জনঘনত্ব, তো সেই জায়গাটায় সেই জায়গাটায় আমাদের কিভাবে আমরা এগোবো সামনের দিকে? বাস্তবতা তো অস্বীকার করার কোনো উপায় নেই। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে যে ভূমিকম্প হবে এরকম একটা রিকগনিশন আপনার লাগবে, কিন্তু এটা আমাদের হাতেও নেই, কন্ট্রোল করার মতো উপায় নেই, মানে আমাদের ধরেই এগোতে হবে আমাদের। রাইট, সেই কারণেই মূলত সিডিএমপিতে যখন বলেছিল যে একটা সিনারিও তারা দিয়েছে যে ঢাকা শহরে যদি 7 অথবা তার চেয়ে অধিক রিক্টার স্কেলের ভূমিকম্প হয় তাহলে সিনারিওটা কি দাঁড়াবে, সেটা এক ধরনের রূপকল্প, এবং সেটাকে ধরে প্রস্তুতিটা কি হবে। এখন প্ল্যানিংয়ের জন্য বা নগর পরিকল্পনা এবং উন্নয়নের এই বিষয়টা যদি আমরা চিন্তা করি, আমাদের তৈরি করতে হবে রেজিলিয়েন্ট শহর। শক আসবে, আমরা জানবো কোন কোন শক আমাদের এখানে আসতে পারে, সে অনুযায়ী আমাদের প্রস্তুতি। এই প্রস্তুতির জায়গাটাই একটা এক্সাম্পল আমি দিয়ে আপনাকে। 2010 সালে আপনার চিলিতে একটা ভূমিকম্প হয় এবং হাইতিতে একটা ভূমিকম্প হয় 1 মাসের ব্যবধানে। চিলিতে মৃত্যুবরণ করেছিল 526 জন, আর হাইতিতে মৃত্যুবরণ করেছে 2.5 লক্ষ থেকে 2,60,000 এরকম একটা ফিগার পাওয়া যায়। তো এই ইনফরমেশনটা পাওয়া যায়। এখন এত মাত্রার লোক কেন মারা গেল? সেখানে ঠিক আমাদের মতো এরকম একটা সিমিলার সিচুয়েশন, যে দুর্বল প্রশাসনিক ব্যবস্থা, গভর্নেন্সের ইস্যু আছে, লোকজন বিল্ডিং কোড নেই, বিল্ডিং কোডই সেখানে নেই, এরকম একটা অবস্থা। অন্যদিকে আপনি যদি চিলিতে দেখেন 1960 সালে একটা বড় ভূমিকম্প হয়েছিল, তারপর থেকে সেখানে একটা বিল্ডিং কোড তৈরি হয়েছে এবং স্ট্রিক্টলি তারা ওই বিল্ডিং কোডটাকে ফলো করেছে, যে কারণে ক্ষয়ক্ষতির পরিমাপটা এত কম। আমরা যে ডিজাস্টার রিস্ক রিডাকশনের কথা বলি, ডিআরআর-এর কথা বলি, ঝুঁকি কমানোটাই হচ্ছে প্রধান একটা উদ্দেশ্য। এখন কোন কোন উপায়ে আপনাকে ঝুঁকি কমাতে পারবেন? আজকাল আরেকটা প্ল্যানিংয়ের কথা কিন্তু বলে, সেটা হচ্ছে অ্যান্টিসিপেটরি প্ল্যানিং, অ্যান্টিসিপেট করা, এবং তার জন্য যেই
মানে ডিজাস্টার পরবর্তী সময়ের জন্য কিভাবে কাজগুলো করবে তার প্রত্যেকটা পার্ট এখানে ডিফাইন করা থাকে, কার কি রোল সেটা ডিফাইন করা থাকে, এবং তার সাথে অন্যান্য যে ফান্ডিংয়ের যে ব্যবস্থাটা এটাকে নিশ্চিত করে রাখে। এখন আমরা হয়তো মানে আর্থকুয়েক নিয়ে এরকম কিছু দেখিনি, কিন্তু বাংলাদেশেই আপনার ল্যান্ডস্লাইড অথবা ক্লাইমেটিক যে সকল দুর্যোগগুলো হয় সেখানে কিন্তু ঘূর্ণিঝড়ে আমরা খুব গুরুত্ব দিই। সেখানে কিন্তু আমরা এই ধরনের অ্যান্টিসিপেটরি কাজ করতে দেখি এবং সেখানে কিন্তু ব্যবস্থাপনা ভালোই, কিন্তু এই জায়গাটায় আমরা কিন্তু অনেক দুর্বল। এখন আসি হচ্ছে যে আমাদের ঢাকা শহরের প্রস্তুতিটা কেমন বা কোন কোন জায়গায় আমাদের প্রস্তুতির ঘাটতি। দেখেন, আমরা তৈরি হয়েছে ঢাকা শহর অনেক ভুলভাবে তৈরি হয়েছে। আমরা যদি ঢাকা শহরের ম্যাপটা দেখি, আপনি উত্তর এবং দক্ষিণে, উত্তর থেকে দক্ষিণ দিকে যদি মানে মাটির গঠন, ল্যান্ড সয়েল ফরমেশনের ম্যাপ যদি দেখেন তাহলে দেখবেন এটা একটা মাছের মানে কচ্ছপের পিঠের মতো। মাঝখানের জায়গাটা একটু উঁচু এবং দুই পাশে অর্থাৎ পূর্ব এবং পশ্চিমে কিন্তু ঢালু হয়ে গেছে। এবং সেই জায়গাগুলো একটু আগে মেজর শাকিল যেটা বলছিলেন যে আমাদের এখানে অনেক ভূমি তৈরি হয়েছে, অনেক নগরায়ন হয়েছে ফিল্ড আপ ল্যান্ডের উপরে। তো এটা একটা ঝুঁকি তৈরি করে, কারণ ওই মাটিগুলো কিন্তু নরম মাটি এবং সেখানে একটা ঝুঁকি আছে। আরেকটা বড় ঝুঁকি হচ্ছে যে এখানে জনঘনত্ব অনেক বেশি। সাধারণত আমরা টাউন প্ল্যানিংয়ের ভাষায় আমরা বলি যে পার একর ডেন্সিটি কখনোই যেন 200-র উপরে না যায়। তো বিশ্বের সর্বোচ্চ, এটা মানে বিশ্বের সর্বোচ্চ, মানে যদি আপনি আরবান এরিয়াতে ধরেন, এখানে পার স্কোয়ার কিলোমিটারে 49,000 মানুষ এই শহরে বসবাস করে। তো এটা মানে ম্যাক্সিমাম যে ক্যারিং ক্যাপাসিটি তার চেয়ে অনেক বেশি। ঢাকা মহানগরীর আপনি যেই চিত্রটি বলছিলেন, তো ঢাকা মহানগরীর ভেতরে যেই জায়গাটায় ঘনত্ব বেশি, জনঘনত্ব বেশি, সেই জায়গাটায় কিন্তু আবার মাটিটা একটু শক্ত, কিন্তু আবার যেখানে একটু জনঘনত্ব কম, মানে যেখানে ঢাকা নতুন করে এক্সপ্যান্ড হয়েছে ধরেন পূর্ব দিকে বা পশ্চিম দিকে, সেই জায়গাটায় মাটি আবার নরম। মানে দুই জায়গায় দুই রকম ঝুঁকি তৈরি করছে নাকি? কিন্তু সেখানে আপনি দেখেন যে সকল জায়গায় মাটি নরমের কথা বলছেন, আপনি যদি পশ্চিম অঞ্চলেও দেখেন, এই যে বসিলা, ঢাকা উদ্যান সহ অন্যান্য যে সকল জায়গা শ্যামলীর ওই দিকটাই, এগুলো কিন্তু পরবর্তীতে ফিল আপ করে তৈরি হয়েছে। এরা যে শুধুমাত্র প্রাইভেট হাউজিংগুলো করেছে তা কিন্তু না, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যে তাদের উত্তরা থার্ড ফেজের কথা বলেন অথবা ঝিলমিলের কথা বলেন, পূর্বাচলের কথা বলেন, এখানেও কিন্তু মাটি ভরাট করে কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া তৈরি হয়েছে, ফলে ঝুঁকি কিন্তু থেকে যাচ্ছে। যারা রেগুলেটরি অথরিটি যারা মনিটর করার কথা তারা নিজেরাই করেছে। তো আজকে আপনি যদি ওইসব এলাকাগুলোর দিকে যান, বিশেষ করে পশ্চিম অঞ্চল, সেখানে কিন্তু ডেন্সিটি কম না। সেখানে প্রত্যেকটা বিল্ডিং 6 তলা 7 তলা 8 তলা করে বিল্ডিং তৈরি হয়েছে, ছোট প্লট 2-2.5 কাঠা করে বিল্ডিং প্লট, এবং তাতে সেখানে উঁচু বিল্ডিং তৈরি হয়েছে। এখন সমস্যাটা হয়ে যায় যে দুর্বল অবকাঠামো থাকলে, মানে দুর্বল কাঠামোর উপরে তৈরি করা, নরম মাটির উপরে তৈরি করা, সরু গলি এবং উঁচু বিল্ডিং সব কিছু মিলে এটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এখন 5.5-এর যে ভূমিকম্পটা হলো, এটা 6-এ যাক, আপনি দেখবেন যে অনেক বিল্ডিং ভেঙে পড়বে। আর যেখানে সিডিএমপিতে সর্বশেষ যেটা বলেছিল যে 7 মাত্রার উপরে গেলে 72,000 বিল্ডিং ভেঙে পড়বে। আমাদের একটা স্টাডি ছিল, আমরা জাপানের 2টা পাবলিক ইউনিভার্সিটি, একটা প্রাইভেট ইউনিভার্সিটি, এবং বাংলাদেশেও 3টা ইউনিভার্সিটি, বুয়েট, জাহাঙ্গীরনগর সহ একটা প্রাইভেট ইউনিভার্সিটি সহ আমরা যৌথ একটা রিসার্চ আমরা ওখানে সেই সময় করেছিলাম, এবং এলাকা ভিত্তিক। তো সেখানে আপনার পিডব্লিউডির ইঞ্জিনিয়ার সাইফুল, ওনার নিজের একটা মেথোডোলজি উনি ডেভেলপ করেছিলেন, সেটাকে বলছে ভিআর মেথড। ওই মেথডে আমরা বিল্ডিংয়ের ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করেছিলাম। ওই মেথডটা অ্যাপ্লাই করে আমরা দেখেছি যে অনেক রাস্তাই আছে যেখানে 1-2 বিল্ডিং যদি ভেঙে পড়ে, টোটাল এলাকাটাই কিন্তু বন্ধ হয়ে যায়, কারণ রোড নেটওয়ার্কটাই এরকম যে আপনি তখন আর রেস্কিউ, রিকভারি কোনো ধরনের অপারেশন সেখানে আপনি করতে পারবেন না। একটু আগে মানে মেজর শাকিরও বলছিলেন যে যারা উদ্ধার তৎপরতা চালাতে যাবে তাদেরই বের হওয়ার সুযোগ থাকবে না, এরকম একটা পরিস্থিতিও আসতে পারে। তো এই কথাগুলো এই কারণে বলছি যে আমাদের আসলে প্রস্তুতির জায়গাটাই প্রচণ্ড রকমের ঘাটতি আছে। সেই ঘাটতিটা আমাদের মানে মুক্ত করতে হবে। তো এটার জন্য প্রথম বিষয়টা হচ্ছে যে
দুই ধরনের একটা এজেন্সি হচ্ছে পাবলিক এজেন্সি, যেটা রেগুলেটরি অথরিটি রাজুকের কথা বলছিলেন, অন্যান্য শহরে উন্নয়ন কর্তৃপক্ষগুলো আছে, এবং যে সকল শহরে উন্নয়ন কর্তৃপক্ষ নাই সেখানে কিন্তু সিটি কর্পোরেশন আছে অথবা মিউনিসিপ্যালিটিগুলো আছে, পৌরসভাগুলো আছে। তো দায়িত্বগুলো প্রথম শুরু হবে তাদেরকে দিয়ে, কারণ বিল্ডিং কোডটা এনফোর্সমেন্ট করার দায়িত্ব কিন্তু এই সকল প্রতিষ্ঠানের। আরেকটি দায়িত্ব হচ্ছে যে যারা প্লট ওনার, যারা বিল্ডিংয়ের মালিক, তারা যেন মানসম্পন্ন একটা বিল্ডিং তৈরি করে। তো তিনি তো আর মানসম্পন্ন বিল্ডিং নিজে তৈরি করবেন না, তার সাথে আসবে টেকনিক্যাল লোকজন, যারা আর্কিটেক্ট আছে, ইঞ্জিনিয়ার আছে এবং অন্যান্য প্রফেশনালস যারা আছে। তাদের উচিত হবে, যারা এই টেকনিক্যাল লোকজন, তারা পরিপূর্ণভাবে বিল্ডিং কোডটাকে ফলো করবেন, সেই অনুযায়ী তারা যেন বাস্তবায়নটা হয়। এখন এটা দেখভাল করবে কে? এটা দেখার দায়িত্ব কিন্তু হচ্ছে আবার পাবলিক এজেন্সি, যেটা আমি একটু আগে বললাম, উন্নয়ন কর্তৃপক্ষগুলো। তাদের দায়িত্ব হবে যে প্ল্যান মাফিক যেন বাড়িটা তৈরি হয়। যেই কারণে আমরা 2008-এর যখন ইমারত নির্মাণ বিধিমালা তৈরি করা হলো, সেখানে অকুপেন্সি সার্টিফিকেটটার আমরা যোগ করলাম। কি কারণে? যে আমরা দেখলাম যে অ্যাপ্রুভ প্ল্যানেরও ব্যত্যয় ঘটে। যত রকমের আপনি ব্যত্যয় আপনি প্ল্যানের করবেন, ততই আপনার এই ঝুঁকিগুলো তৈরি হবে। যে কারণে আমরা অকুপেন্সি সার্টিফিকেটের একটা শর্ত দিলাম যে অকুপেন্সি সার্টিফিকেট ছাড়া তুমি ব্যবহার করতে পারবে না। আনফর্চুনেটলি এই অকুপেন্সি সার্টিফিকেট ছাড়াই মানুষ বিল্ডিং তৈরি করে এবং বিল্ডিং তৈরি করে সেখানে বসবাস শুরু করে দেয়। এটা আরেক ধরনের ঝুঁকি তৈরি হয়। আর রাজুকের যে এলাকায় এই টোটাল 1542 স্কোয়ার কিলোমিটারের যে জায়গায়, এখানে প্রায় 21 লক্ষ আপনার ভবন আছে। এই ভবনগুলো 21 লক্ষ 22 লক্ষ, যেটাই লক্ষই ঝুঁকিপূর্ণ, এরকম একটি পরিসংখ্যান। সেইখানে আপনি দেখেন যে আপনার আরসিসি বিল্ডিং বা উঁচু বিল্ডিং যেগুলো আছে, তার মধ্যে কিছু আছে আরসিসি বিল্ডিং যেগুলো অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ। বাকি বিল্ডিংগুলোর অবস্থা তো আমরা জানি না। যে কারণে আমরা বারে বারে জোর দিচ্ছি যে বিল্ডিংগুলোর অ্যাসেসমেন্টটা হওয়া দরকার। যেটা ঝুঁকিপূর্ণ তার জন্য নানা রকমের পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলোকে এখানে অ্যাপ্লাই করা। রেট্রোফিটের কথা আমরা জানি, রেট্রোফিট করে মজবুতিকরণ করা যায়। আর যেগুলো একেবারেই ব্যবহারের অযোগ্য, বেশি অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ, সেগুলো তো ভাঙা ছাড়া কোনো গতি নাই, যদি আপনি নিরাপদ নগর তৈরি করতে চান। জি, ধন্যবাদ। আমরা মেজর শাকিল, আপনার কাছে আসতে চাই যে ফায়ার সার্ভিস বা দুর্যোগ পরবর্তী উদ্ধার কার্যক্রম বা সেই জায়গাটায় যারা দ্রুত রেসপন্স করেন, সেই ধরনের সংস্থাগুলোর কাজ, ধরুন সেটি যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেটিতে করা যায় নির্দিষ্ট একটি জায়গায় ঘটেছে, বা ঝড় বাদল হোক, সেটি যাই হোক একটি জায়গার উপর দিয়ে গিয়েছে, কিন্তু ভূমিকম্প হলে তো এটাতে টোটাল জায়গাটায় ইফেক্টেড হবে। তো সে যারা উদ্ধার তৎপরতা চালাবেন তারা নিজেরাই তো হয়তো এফেক্টেড হয়ে যাবেন। তো সেই জায়গাটায় মনে হয় যে এই কারিগরি যেই বিষয়টি আছে সক্ষমতা অর্জনের, সেটি আমার কাছে মনে হচ্ছে ভূমিকম্পের ক্ষেত্রে সেটি অনেক বেশি পরের বিষয়। আগের বিষয় হলো যে আমি নিজের ভূমিকম্প সহনশীল ইমারত তৈরি করা বা সেই ধরনের অবকাঠামো তৈরি করা, এটি প্রথম। দ্বিতীয় হলো সচেতনতা তৈরি করা, বা আমি ভূমিকম্প হলে আমি কিভাবে রিয়্যাক্ট করব, কিভাবে ব্যবস্থা নিব নিজের জন্য বা নিজের পরিবারের জন্য, সেই দিকে সচেতনতা বাড়ানো। সেই জায়গাটায় আসলে বাংলাদেশের যেই সংস্থাগুলোর কাজ করার কথা, তাদের কি অবস্থা? আপনি একটা ভালো কোশ্চেন করেছেন। আমি বলি, আমি যেহেতু এর ভিতরে ইনভলভ ছিলাম, নাম্বার ওয়ান আমাদের দুর্বলতা কয়ে, এক তো কমিউনিটি লেভেলে অ্যাওয়ারনেস নাই। অ্যাওয়ারনেস নাই মানে মৃত্যুর পরিমাণ বেশি হবে। এখন ডিজাস্টার হওয়ার পরে যে জিনিসটা হবে, কতগুলো প্রবলেম হবে। আমাদের রেস্কোয়ার ঠিক মতো নাই। কারণ হলো, একটা ডিজাস্টারে যদি আপনি রেসপন্স করতে পারেন, আমরা 30 মিনিট বলি আপনার গোল্ডেন আওয়ার ফর দি আর্থকোয়েকের জন্য। কারণ 48 আওয়ার্স হলে পরেই আপনার কিন্তু মানুষ বাঁচার প্রবাবিলিটি থাকে 50% চলে আসে, আবার 72 হলে পরে 30% আসে। আমি নেপালে দেখেছি তারা হোল হার্টেড অপারেশন করছে 30%। তুরস্কের আনাতলিতে দেখেছি সেম 30% থাকার পরে, মানে 3 ভাগের 2 ভাগ মারা যাওয়ার পরে যখন 1 ভাগ থাকে তখন। কিন্তু বাংলাদেশে যে কী হবে, কারণ আমাদের লাইট টিম, মিডিয়াম টিম, হেভি টিম কোনো কিছু নাই। বুক অ্যান্ড প্যান অ্যান্ড পেপারে কিন্তু আছে।
ঠিক আছে, তো এই একটা গেল রেস্কিউরের জন্য। নাও কাম টু দ্য পয়েন্ট, এই যে লোকগুলা লাখ লাখ কোটি কোটি লোক যে ওপেন স্কাইতে আসবে 7-8 দিন, এখনই আপনি নরসিংদীর লোক ঘুমাইতে পারছে না খোলা আকাশে, তাদের টেন্টেজের কী ব্যবস্থা, তাদের থাকার কী ব্যবস্থা, তাদের টয়লেটের সিকিউরিটির কী ব্যবস্থা। নাও কাম টু দ্য অ্যানাদার পয়েন্ট, এত লোক যে মারা যাবে, আপনারা বলতেছেন 2 লাখ 3 লাখ, এই ডেড বডি কেমনে আপনি করবেন, বডি মিউটিলেটেড হয়ে যাবে, এগুলা কীভাবে করবেন। নাও কাম টু দ্য অ্যানাদার পয়েন্ট, যে এত লোক অনডেড হবে, তাদেরকে হসপিটালে কেমনে ট্রিটমেন্ট, একটা হসপিটালে টিকবে না, তাহলে কি করবেন, মোবাইল হসপিটালে কি হবে। নাও কাম টু দ্য অ্যানাদার পয়েন্ট, এত ডেব্রিজ হবে, ট্রিলিয়ন ট্রিলিয়ন টন ডেব্রিজ হবে, এগুলোর ভিতরে কেমনে রেস্কিউ অপারেশন, ভার্টিক্যাল লিফটেড অ্যাসেট কি আপনি কিছু আছে কিনা, ড্যামেজ অ্যাসেসমেন্টের আছে কিনা, আর তারপরে ডেব্রিজ রিমুভাল কোন জায়গায় করবেন, কোন জায়গায় রাখবেন, কি পরিমাণ, সেই রিসোর্স আসছে কিনা। লট অফ থিংস আর ইনভলভ। এইটা হলো একটা মেগা ডিজাস্টার। আপনার কাছ থেকে তো আসলে কোনো আশার বাণী শুনতে পাচ্ছি না। আই ডোন্ট গেট দি বিগ হোপ, বাট সরকারের কিন্তু এগুলো চিন্তা ভাবনা করা উচিত। এগুলো কিন্তু এক্সপার্টিজ লাগবে, যারা এক্সপার্টিজ অনেক আছে তাদেরকে আপনারা ইনভলভ না করলে পরে হবে না। এটা ইনসিডেন্ট কমান্ড সিস্টেম লাগবে, তারপরে এটাকে বিদেশি টিম আসবে, ইনসারাগ আসবে, তাদেরকে কীভাবে আপ্যায়ন করবে। নেপালে আমরা গেছি, তারা আমাদের জায়গায় দিতে পারে না, বলতেই পারে না কোন দিকে, কয় ভাই যেখানে পারো সেখানে কাজ করো। আর যেখানে বেশি ক্ষতি হয়েছে সেখানে কোনো যায় নাই, মানুষ মরে ভাত হয়ে গেছে, ওখানে রিসোর্সও যায় নাই। যেখানে কম ক্ষতি হয়েছে সেখানে বেশি, বুঝতে পেরেছেন। এবং রাজনীতিবিদরা বলছে তার এলাকায় ভোটের জন্য, যে ভাই আমার এলাকা আমার এলাকা, কিন্তু ওখানে কিছুই হয়নি। এখানে অনেকগুলা কি রিসোর্স যায় পড়ে রয়েছে, কাজ করতে পারতেছে না। এক টিম গেছে আপনার 92-100 কতটা টিম গেছে, এক টিম শুধু বলছে বলে আমি ক্যানান, আমি আর কিছু করতে পারবো না। কিন্তু যখন গেছে তখন ডেড বডি আর ডেড বডি, এই ডেড বডিকে সে তুলবে না, সেই করবে না। তো বিদেশি কি যে কি কোন টিমটা আনবেন, কে কোন ক্যাপাবিলিটি, সেটা কি আপনারই আছে। এয়ারপোর্ট আপনার পুরাই হয়ে যাবে, আপনি কোন জায়গায় এত রিসোর্স আসবে, কীভাবে মোবিলাইজড করবেন, সে প্ল্যান কি আপনার আছে। এগুলো শুধু প্যান অ্যান্ড পেপারে আছে, বাট আপনাকে বলি এগুলো যদি অন গ্রাউন্ডে না করেন, প্র্যাকটিস না করেন, ইউল হ্যাভ টু কার্ডেন সার্টিফিকেট। আরেকটা বাংলাদেশের হলো, যে কোনো ডিজাস্টার হলে পরে আপনি সিটি কর্পোরেশন বানায় রাখছেন কমান্ডার ওভারঅল, তার আন্ডারে আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ওয়ার্ল্ড ফায়ার সার্ভিস কাজ করবে। সিটি কর্পোরেশন মেয়রের কি ওই অভিজ্ঞতা আছে, বা কি ওই অভিজ্ঞতা আছে, মানে আপনার যে ওয়ার্ড লেভেলের যে কমিশনার, ওই অভিজ্ঞতা আছে। সে কি ভলেন্টিয়ার তৈরি করেছে, সে কি তার কি কোনো দিন এক্সারসাইজ করেছে, কোনো কিছু করা নেই, শুধু প্যান অ্যান্ড পেপারে আপনি কিন্তু রেখে দিয়েছেন। সিটি কর্পোরেশন দুর্যোগ মোকাবেলা করার জন্য একটা হাব রয়েছে, সেখানে খবর নেন তো। ইমার্জেন্সি অপারেশন সেন্টার আছে, আপনি দুর্যোগ মিনিস্ট্রিতে আছে, ফায়ারে আছে, বিভিন্ন জায়গায় আছে, এগুলো কি কার্যকরী আছে নাকি? মোবাইল ইমার্জেন্সি আছে, এগুলো কি কার্যকর আছে কেন? দেখেন, কমিউনিকেশন ডিসরাপ্টেড হবে, হাউ ইউ উইল কমিউনিকেট। ওই আগের আমলে ম্যান টু ম্যান কমিউনিকেশন, কিন্তু আপনার তো SMS ব্লাস্টিং সিস্টেম, স্যাটেলাইট কমিউনিকেশন, তারপর কত ধরনের কমিউনিকেশন, এগুলো কি আপনার আছে? আপনি অ্যাপস নিয়ে দৌড়াইতেছেন, লাভ আছে? বাইক ঘোরাই যান, বেসিক নিড নিয়ে। আর যদি না জানা থাকে, কথা বলেন, এক্সপার্টিস আছে ওনাদের মতো, ইনক্লুড করেন তাদেরকে, যারা অন গ্রাউন্ডে এক্সপিরিয়েন্স ইনক্লুড করে, তাদের দরকার। রিসোর্স বাংলাদেশে কোনো ঘাটতি নাই, এই রিসোর্সটি দেখেন যে আমেরিকা বিভিন্ন জায়গায় কাজে লাগতেছে, হায়ার করে নিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে ভাত নেই। তো বাংলাদেশে হলো প্রবলেম হলো কি, বেশি জানলে পরে প্রবলেম, মানে আপনি ইউআরের প্রবলেম। তো এটাকে কাজে লাগাইতে হবে, এবং বাংলাদেশে যারা জানে এগুলা তাদেরকে মূল্যায়ন করতে চায় না। আমার মনে হয় যে সরকারের যারা কাজ অ্যাকচুয়ালি জানে তাদেরকে ইনভলভ করেন, তাহলে থিংস উইল বি ইনভলভ। এখন আর ওই যে টেস্ট খেলার সময় নাই, আপনার ফাইনাল খেলা খেলতে হবে। আমরা এখন টেস্টের ভিতরে আছি, অ্যাপস আনবো কি না, এটা নেই ভাই, আপনার বেসিক জিনিস নাই, তা আপনি অ্যাপস দিয়ে কী করবেন? আপনার লোক তো জানাই না যে কোন জায়গায় আপনি অবস্থান নেবেন, তো অ্যাপস দিয়ে আপনি কী করবেন? তো বেসিক, লেট স্টার্ট উইথ দি বেসিক। এগুলো হলো কি, প্রত্যেকটা ডিজাস্টার আপনি অপরচুনিটি দেয়, মানুষ মারে, আর হলো ভালো ভালো ব্যবসা বাণিজ্যের অপরচুনিটি দেয়, বুঝতে পেরেছেন? তো লেটস থিঙ্ক ফর কেমনে মানুষের জীবনকে বাঁচাতে হবে, থিঙ্ক ফর কমিউনিটি। কোনো কিছু দরকার নেই, আপনি আমার কমিউনিটি আমাকে শক্তিশালী করেন, বাংলাদেশে আর কোনো রেস্কিউ কোনো দরকার নেই। আমার দেন, আমার ট্রেনিং দেন, আমাকে প্রত্যেকটা বাসায় আমার যন্ত্রপাতি দেন, যাতে আমি আটকা পড়লে পরে বের হয়ে যেতে পারি। টিম কমিউনিটি তৈরি করেন, আর কিছু লাগে? কিছু লাগে না।
আজকে জাপান এত শক্তিশালী কেন? তারা 80%, জাপান হলো 90% রেস্কিউ উদ্ধার অপারেশন করে কমিউনিটি পিপল। তারা এই জন্য শক্তিশালী। 9 রেক্টার স্কেলে ভূমিকম্প বলে তারা পাজল হয়ে যায় না, তারা দে ফিল কনফিডেন্ট, এবং তাদের রেস্কিউ টিম কাজ করে, এবং তাদের ইনসারাক্টিং বিভিন্ন টিম আছে। আমাদের দেশে তো রিসোর্স আছে, আর্মি, নেভি, এয়ারফোর্স আছে, আছে, একাডেমিশিয়ান আছে, ডোয়ার আছে, তাদেরকে নিয়ে আপনি এই করেন, ব্যাটালিয়ন করেন। ওয়াই উইল ডিপেন্ড অন দ্য ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স? যারা আগুন নির্মাণের জন্য আপনি আনছেন, তারা দিয়ে সব কাজ করলে পরে হবে? সে পারবে না। বাই থিঙ্ক রিসোর্সকে কাজে লাগান। এত দেশের এত জনবল একে যদি কাজে না লাগাইতে পারেন তাহলে লাভ কি? আপনি পার্টিকুলার একটা ইয়ের উপরে ফোকাস দিয়ে লাভ নাই। ফায়ার সার্ভিস আমি দেখছি ইয়াতে ফিলিপিনে তাদের কমিউনিটির একটা ইনস্টিটিউশনে ভরা, ওই কমিউনিটি আবার ফায়ার স্টেশন আছে, কমিউনিটির আবার রেস্কিউ টিম আছে, তারাই সব কিছুই করতেছে। আপনি যান পাসিং সিটিতে যান, মেয়রের সব কিছু আছে, স্মার্ট সিটি, একদম কমিউনিটি লিড করতেছে, পুলিশিং সব কিছু তারা করতেছে, ইনভলভ। আমাদের তো এগুলো অভাব নাই তো জনবল। তো যেটি হলো যে ভূমিকম্প নিয়ে আসলে তো সাধারণ মানুষের মধ্যে সেরকম বেসিক নলেজ বলতেও কিছু নাই। তার মানে সরকার থেকে যেই ধরনের উদ্যোগ নেওয়া উচিত যে সবাইকে অ্যাওয়ার করার বিষয়ে, সেই জায়গাটায়। ভাই আমি আপনার জায়গায় আসি, আপনি বলতেছেন মধুপুর ফল্ট, মধুপুর ফল্টের আমার বাড়ি হলো মধুপুর ফল্ট, ওই এলাকার লোক জানেই না যে ভূমিকম্পের কি এলাকার। তাহলে কি আপনি চিন্তা করছেন, ফল্ট এলাকাতে যদি ভূমিকম্প সবচেয়ে মেসাগের ওই জায়গা, আপনি গাজীপুরের লোক জানে? তা আপনাকে ওই এলাকাগুলোতে মার্ক করেন যে এটা ফল্ট এলাকা, এখানে বিল্ডিং 10 মাত্রার উপরে হইতে হবে, এইগুলো করেন। কোড অনুযায়ী এটা ভায়োলেশন হবে না। ও এলাকা তো এমনি 20 তলা বিল্ডিং উঠে যেতে, আমার এলাকাতে কোনো কিছু না, যায় টাকা দেওয়া সাইন করে বাস নিয়ে আসে, বাস বিল্ডিং তৈরি করে ফেলতেছে। ঢাকাতে তাও রাজুক আছে, ওখানে তো তাও নাই। তাহলে আপনি কি করবেন? আপনাকে চিন্তা করতে হবে। আর আরেকটা হলো, আপনাকে বলি, রাজনীতি সদিচ্ছ না হলে পরে হবে না। রাজনীতিবিদরা যদি এই জায়গায় স্বচ্ছ না হয় তাহলে হবে না। বড় এক্সাম্পল আপনাকে দিই, বার্নিং এক্সাম্পল, তুরস্কের আনাতলি, এভরি ভেরি অ্যাক্টিভ, এটা ফল্ট কিন্তু আগের থেকে বলছে। আর তাদের বিল্ডিং করে ছাপ্পার ভেরি পোর কোয়ালিটি ছিল। কিন্তু সরকার কী করলো, রাজনীতিবিদরা, সরকার যে তোমরা প্রণোদনা দেওয়া বিল্ডিংয়ের কোয়ালিটি বাড়াইতে পারবা। মানে কেন, ইমাজিন, বিল্ডিং হলো পোর, কিন্তু টাকা দিয়ে এটাকে মান বাড়াইতে পারবেন, আপনি গ্রেড আপ করতে পারবেন। মেসাকার হয়ে গেছে, হাজার হাজার লোক মারা গেছে। তো এগুলো সেফটির সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আপনি অন্য জায়গায় 2 নম্বরই করতে পারেন, নো কম্প্রোমাইজ উইথ দি সেফটি। কোনো সেফটির সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, তাহলে হবে। আজকে আপনি চিন্তা করতে পারেন, মেট্রো রেলের একটা বিয়ারিং পড়ে যাচ্ছে, কিছুই হয় নাই, ভূমিকম্পতে দূরের কথা। তাইলে আমি যে এই যে এত বড় বড় আপনারা ফ্লাইওভার বানাইছেন, এই করেছেন, হোয়াট ইজ দি গ্যারান্টি? এটা যে মানুষের উপর পড়বে না, হাজার হাজার লোক মারা যাবে না? ভাগ্য ভালো আজকে যে ছুটির দিনে আপনার কিন্তু এই ভূমিকম্পটা হয়েছে। যদি অ্যাক্টিভ ডে হইতো, কি যে ম্যাসাকার হইতো, আপনার পেনিকে শত শত লোক মারা যেত। তো একটি তথ্য আমার কাছে আছে যে ভূমিকম্পের প্রভাবে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় ন্যাশনাল অপারেশন সেন্টার স্থাপনের একটা চুক্তি হয়েছিল 2016 সালে চীনের সহযোগিতায়। এনওসি, হ্যাঁ, এটা ওয়ার্ল্ড ব্যাংকের ইয়েতে হয়েছে। তো 2016 সালে এটি চুক্তি হয়েছিল, এবং তেজগাঁয় এটির হেডকোয়ার্টার করার জন্য একটি 1 একর জমিও বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু এর পরবর্তীতে কোনো কাজ এগোয়নি। 2016 সাল, আজকে 25 সাল, প্রায় 10 বছর। স্যার যদি বলতেন যে কেন এই ধরনের নেগলিজেন্সি? আচ্ছা, দেখেন, আরেকটা অন্য উদাহরণ দিয়ে আমি এটাকে বোঝানোর চেষ্টা করি যে আমাদের সিরিয়াসনেসের ঘাটতি কত দূর। আমরা নিজেদের ওই স্বার্থটা ক্ষতিগ্রস্ত হবে, তো সেই জন্য আমরা কোনো ভালো কাজও করতে চাই না। 2020 সালে আপনার বিল্ডিং কোডটা পাস হয়েছে না, তার পরবর্তীতে আরও 5 বছর পার হয়ে গেছে। এই 5 বছরে কিন্তু বিল্ডিং কোডটা যে প্রয়োগ করবে, তার জন্য যে বিল্ডিং রেগুলেটরি অথরিটি, সে অথরিটিই তৈরি হয়নি। আপনি বিল্ডিং কোড অ্যাপ্লাই করবেন কোথায়?
তাহলে এখানে কার স্বার্থে এই বিল্ডিং কোডের মানে রেগুলেটরি অথরিটিটা তৈরি হচ্ছে না? নিশ্চয়ই এখানে কোনো একটা স্বার্থ আছে। তো বাংলাদেশের সব কিছুই এরকম হয়। আমরা কোনো একটি উদ্যোগকে আমরা দেখি সামনে আসতে, বেশ কথাবার্তা হয়, কিছু দূর আগায় এবং পরবর্তীতে এটার কোনো ফলাফল পাওয়া যায় না। আপনারা প্যানিক নিয়ে একটু কথা বলছিলেন, এটা নিয়ে আমি একটু দৃষ্টিপাত করতে চাই। ছুটির দিন ছিল বলে আপনার অনেক জায়গায় যেখানে গার্মেন্টস ফ্যাক্টরির মতো ঘন এলাকা সেইগুলো বন্ধ ছিল, অনেক জায়গাগুলো বন্ধ ছিল, কিন্তু ইউনিভার্সিটির হলগুলো তো খোলা ছিল, ইউনিভার্সিটিতে লোকজন ছিল। সেখানের অবস্থা দেখেন, অনেকে 4 তলা থেকে লাফ দিয়েছে, 2 তলা থেকে লাফ দিয়েছে, 3 তলা থেকে লাফ দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধই করে দিতে হলো। এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে ভূমিকম্প সম্পর্কে পরিষ্কার ধারণা নাই এবং ওই সময়টাতে কি করণীয় সেটাও তারা জানে না, যেই কারণে তারা প্যানিকড হয়ে যায়। যারা ভূমিকম্পটা দেখে, প্রতিনিয়ত দেখে এবং যারা এই বিষয়ে জানে আমার কি করণীয়, তারা কিন্তু জাপানের বাচ্চাগুলো যখন ডগিজে যায়, মানে ডে কেয়ার থেকে যায় আপনার শুরুতে, তখন থেকে তারা এই জিনিসগুলো আস্তে আস্তে নিজেরা রপ্ত করে ফেলে এবং তারা জানে তাদের কি করণীয়, তারা কি করতে হবে, যে কারণে তারা প্যানিকড হয় না। কিন্তু আমরা প্যানিকড হয়ে যাই। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে ব্যক্তিগত এখন মানে যে চিত্র মেজর শাকিল দিলেন, তাতে কিন্তু প্রচুর হতাশার চিত্র কিন্তু ফুটে আসলো। কিন্তু আমাদের তো একটা জায়গা থেকে ঘুরে আসতে হবে, আমাদের ঘুরে দাঁড়াতে হবে। তো আমরা শুরু করি নিজের ব্যক্তি পর্যায় থেকে, কমিউনিটির পর্যায় থেকে এবং পরিবারের পর্যায় থেকে, যে আমরা ভূমিকম্প সম্পর্কে জানবো, কি করণীয় সেটা জানবো, যে সময় ভূমিকম্প হবে সেই সময় আমাদের কি করণীয়, এবং বিল্ডিংগুলোকে আমরা আমাদের যে বাড়িগুলো আমরা নিজেরা তৈরি করব, সেখানে অন্তত পক্ষে আমরা বিল্ডিং কোডটা মেনে চলবো, সেখানে কোনো ঘাটতি আমরা রাখবো না। এই যে ব্যক্তিগত পর্যায় থেকে একটা মুভ এখান থেকে আসা দরকার। আরেকটি হচ্ছে যে যেটি বলা হলো যে ভলেন্টিয়ার তৈরি করা, প্রচুর পরিমাণে ভলেন্টিয়ার তৈরি করা দরকার। এই যে ড্রিলগুলা করা দরকার, স্কুল, কলেজ, প্রতিষ্ঠান সব জায়গায়। ড্রিলের কথা বললেন স্যার, এইখানে আমি একটু যোগ করতে চাই যে স্কুল, কলেজ যেখানে ছোট্ট একটা জায়গার মধ্যে, কনফাইন্ড জায়গার মধ্যে বেশি লোকজন থাকে, সেই জায়গায় বাংলাদেশের কয়টা প্রতিষ্ঠানে অ্যালার্মের ব্যবস্থা আছে? আমার সন্দেহ আছে। একেবারে নর্মাল একটা বললাম যে একটা অ্যালার্ম বাজলে সবাই একটু অ্যালার্ট হয়ে যাবে, তারপর নির্দিষ্ট প্রোটোকলে তারা ব্যবস্থা নিবে, ধাপে ধাপে ব্যবস্থাগুলো নিবে, কিভাবে বের হয়ে যাবে সেগুলো। কিন্তু অ্যালার্মের ব্যবস্থা কয়টা প্রতিষ্ঠানে? আমাদের এই জায়গাটা তো অলরেডি এটা আলোচিত হয়েছে যে ভূমিকম্পের ঝুঁকি আছে। তাহলে আমাদের বিল্ডিংগুলোতে, প্রতিষ্ঠানগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে মানুষ থাকে, এইসব জায়গাতে, এই বিল্ডিংগুলোতে মানে পাবলিক বিল্ডিং, সেগুলোতে অন্তত পক্ষে একটা নোটিশ থাকা উচিত না? আমরা তো এই যে করোনা সময়টা পার করেছি, সবাই কিন্তু নির্দেশনাগুলো তারা তাদের বিল্ডিংয়ে দিয়েছে। সেই সময় যে সিরিয়াসনেসটা ছিল মানুষের, সেরকম সিরিয়াসনেস কিন্তু এটাতে নাই। তো এই সিরিয়াসনেসটুকু তৈরি করা। আজকে আমাদের জাহাঙ্গীরনগরে একটা ভূমিকম্প নিয়ে একটা মিটিং ছিল, সেখানে ছাত্র প্রতিনিধিই বলছে যে আমাদের প্রত্যেকটা আবাসিক হলে অন্তত পক্ষে এটা দিয়ে আমরা শুরু করি যে একটা ডিসপ্লে, যে ওই সময়টাতে আমাদের করণীয় কি, কোন প্রোটোকলে আমরা এটাকে মানব, এগুলো নিয়ে আলোচনা হওয়া, এগুলোর নলেজগুলো ডিসেমিনেট করা। তাহলেই কিন্তু আপনার ওই যে বলছিলাম প্যানিকড হবে না এবং সচেতনতা তৈরি হবে। এই জিনিসগুলো ব্যক্তি পর্যায় থেকে, এগুলোর জন্য বিগ ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই এবং অনেক সময়ের দরকার নাই, এটা কালকে থেকে শুরু করা যায়। কিন্তু আপনাদের সাথে আলোচনা যেটা বলে সেটাই আসলে সবচেয়ে জরুরি, সবচেয়ে জরুরি আমার কাছে তাই ভূমিকম্পের বিষয়ে। আমার কাছে অন্তত তাই মনে হয়, যেগুলো আপনার মধ্যমেয়াদী বা লং টার্ম বিষয় আছে সেগুলো চলতে থাকুক, সেগুলোকে ডিসকারেজ করছি না, পরে মানে বুঝতে পারছেন কিনা। কিন্তু ব্যক্তি পর্যায়ে যেটা আছে, যেটা লো ইনভেস্টমেন্টের, অলমোস্ট ইনভেস্টমেন্ট নাই, সেই কাজগুলো কিন্তু আমরা আগামীকাল থেকে শুরু করতে পারি, যদি আমরা মনে করি যে এটা সিরিয়াস ইস্যু এবং এটাকে আমাদের অ্যাড্রেস করা প্রয়োজন। আর লং টার্ম যেগুলো আছে সেগুলো তো রাষ্ট্রের তত্ত্বাবধানে হবে, হয়ে গেছে। যেমন ওই যে অ্যাপস বানানোর কথা বলতে, এইটা আবারও সেই অ্যাপসের বিষয়গুলো আসলে এখন পর্যন্ত আমাদের কাছে খুব একটা ক্লিয়ার না আর কি। না দেখেন, আমি একটু অ্যাড করি। আমি যদি
আমার স্টুডেন্টদের আমি কিন্তু পরীক্ষাতে আমি নেই, একদম পরীক্ষাতে আমি ডিজাস্টারের কিছু জিনিস আমি দিই, 20 মার্কের থাকবেই। তা আমার তো এখানে কোশ্চেনে 20 মার্ক ইন করার তো কোনো টাকা ইনভলভ না। আমি ইন্টারভিউতে ইনক্লুড করব সব জায়গায় যদি 20 মার্ক করে আপনার বিসিএস বলেন সব জায়গায় যদি 20 মার্ক করে ডিজাস্টারের উপরে রাখি, ও বাধ্য হবে শিখতে, প্রতিগত ইয়ে থেকে শিখতে হবে। আমাদের ভিতরে ঢুকাই দিতে হবে একটা, প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে। যদি ড্রিল না করে তার 500 টাকা 1000 টাকা জরিমানা হবে, বা যদি সে লেথার্জি করে তার জরিমানা হবে। এগুলো ঢুকাইতে হবে ইনিশিয়ালি। আপনি একটু স্ট্রিক্ট হন, আমি আপনাকে বলতে পারি 3 মাসের ভিতরে দেখবেন যে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল নিয়ে অনেক স্ট্রেন্থেন হবে। এবং ইউনিভার্সিটি, এটা কিন্তু খুব চমৎকার একটা কথা বললেন। আজকাল স্টুডেন্টরা যারা বিদেশে পড়তে যায় প্রত্যেকে তাদের নিজের প্রোফাইলে অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তারা যোগ করে এবং তারা সত্যি সত্যি সেই কাজগুলোর সাথে ইনভলভ হয়। কিন্তু এটা কেন নয় যে আমরা কমিউনিটি সার্ভিসের একটা কিছু পয়েন্ট এখানে রাখা হলো এবং সেখানে এই ধরনের সচেতনতামূলক ফায়ার ড্রিল বা স্বেচ্ছাসেবক দলে যুক্ত হওয়া, এগুলোও কিন্তু পয়েন্ট ক্যারি করে। তো সুতরাং এগুলো তাদের প্রোফাইলের মধ্যে আসতে পারে। একটা ইম্পর্ট্যান্ট, আমি ইতালিতে গিয়েছিলাম, সেখানে একটা ফায়ার স্টেশন পুরো কমিউনিটি। আমি তারপরে যে এলো হোয়ার ইউ, আমি গভর্নমেন্টে চাকরি করি, আমার মাসে যদি আমি এত ঘন্টা না করি তাহলে আমার পয়েন্ট অ্যাড হবে না, আমি প্রমোশন পাবো না। আপনি দেখছেন এগুলো করতে তো আপনার টাকার দরকার নেই, তো আপনাকে এঙ্গেজমেন্টে যেতে হবে, এঙ্গেজমেন্টে যেতে হবে। জি, ধন্যবাদ। তাহলে কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট হবে। তো এই আমরা কিন্তু এই যে অনেক একটা জায়গায় বাংলাদেশ বা বাংলাদেশের সরকার বিভিন্ন জায়গায় গর্ব করে বলে যে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ অনেক ভালো, বহির্বিশ্বে খুব নাম করেছে, সুনাম অর্জন করেছে। সেটি হয়তো ঘূর্ণিঝড় বা বন্যা মোকাবেলায়। তো সেই জায়গাটায় স্বেচ্ছাসেবীদের একটি ভালো ভূমিকা আছে, যে কোস্টাল এরিয়াতে আমি জানি যে স্বেচ্ছাসেবীরা এরকম ফোরকাস্ট যদি আসে যে কোনো টর্নেডো আসছে, ঘূর্ণিঝড় আসছে, সেই জায়গায় তারা খুব অ্যাক্টিভ হয়ে যায়। কিন্তু ভূমিকম্পে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা হলো ঢাকায়। ঢাকায় স্বেচ্ছাসেবীদের কি ভূমিকা আছে বা কেমন সংখ্যা আছে বলে? আমি এর ভিতরে ইনভলভ ছিলাম, তো ট্রেন আপ করা হয়েছে। আপনি কেমনে কি করবেন? একটা লোকের 3 দিনের ট্রেনিংয়ে কিছু হয়? সে ট্রেনিং নিয়ে চলে যাচ্ছে কই, তার কোনো খোঁজখবর নাই। আজকে আমি বেড দিয়ে বলতে পারি, আজকে আপনি ডাকেন, আপনি 1000 ভলেন্টিয়ারও, আপনি 50,000 ভলেন্টিয়ার বলছেন, তো 1000 ভলেন্টিয়ারও এই মুহূর্তে আপনি পাবেন না। তো ওয়ার ইজ 49,000 ভলেন্টিয়ার। আর একটা ভলেন্টিয়ার সিলেকশনে আমি দেখেছি সব গরিব, বিভিন্ন জায়গায় আছে। কোনো বড় লোকের ছেলেকে আমি দেখি নাই, কোনো বিজনেসম্যানের ছেলেকে আমি দেখি নাই। আপনি কম্পালসারি করেন, মানে সব কর্নার থেকে আসতে হবে। আপনি কম্পালসারি করেন। ভলেন্টিয়ার যারা ট্রেনিং করবে, যারা ভলেন্টিয়ার হবে, তাদের এই মার্ক এবং তাদেরকে ভালো অ্যাডমিশন, ভালো চাকরিতে তাদের করা হবে। দেখেন, পিপল উইল লাভ টু, এমনি শিখবে যে এটাতে আছে, মধু আছে, আমাকে শিখতেই হবে, আমি ভালো চাকরি পাবো, আমি ক্রেডিট পাবো। আপনি করেন, আপনি সিস্টেমে যাইতে হবে, যেখানে সিস্টেমে গেলে পরে আপনার এই জিনিসগুলো ইমপ্রুভমেন্ট হবে। কিন্তু আমাদের দেশে এটা নাই। আমাদের দেশে আজকে দেখেন একটা ভলেন্টিয়ার নেগলেক্টেড, সে খাবার পায় না, খাবার পায় না। আমি ভলেন্টিয়ার নিতেছি, সে দুপুরে খাবার পাচ্ছে না, সে নিজে পুষ্টিহীনতায় ভুগতেছে, সে শারীরিকভাবে সক্ষমতা অর্জন করতে তাকে দিয়ে পারছে দেন। না। এই ভলেন্টিয়ার কার্ড থাকলে পরে প্রত্যেকটা শপিং মলে সে ফ্রি পাবে, এটা করবে, এটা করবে, সেই থাকবে, এলাকা ভিত্তিকই থাকবে। ফ্যাসিলিটিস দেন, প্রণোদনা দেন। দেখেন ভলেন্টিয়ার কেমনি ডেভেলপড হয়। আপনি চাকরিজীবী প্রত্যেকটারে বলে কাম হোয়াট মে, তুমি সচিব হও, ডেপুটি সেক্রেটারি হও, যাই হোক, সপ্তাহে তোমার এতদিন যা চাকরি করতে হবে, এটা কমিউনিটি ইয়েতে তোমার চাকরি করে তোমার এলাকাতে। দেখেন, নইলে পয়েন্ট পাবা না। আমরা আজকে দেখেন এঙ্গেজমেন্টে যান, এগুলো টাকা লাগবে না। আজকের মতো শেষ করতে চাই, আমাদের সময় শেষ হয়ে এসছে। আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে নিশ্চয়ই আমরা আরো আরেকটা ভাই অ্যাড করতে চাই। জি, এই রাজনীতিবিদদের করেন যে কমিউনিটি ভলেন্টিয়ার না হলে পরে, সার্টিফিকেট না হলে পরে সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সবচেয়ে বড় বিষয় আসলে রাজনৈতিক, তাকে এঙ্গেজমেন্টে নিয়ে আসেন। আমার যদি ক্ষমতা থাকতো আমি এঙ্গেজ করে দিতাম ভাই, না আমার তো আল্লাহ তাআলা খবর দেয় নাই। জি, অধ্যাপক আখতার মাহমুদ, আপনার কাছে একেবারেই খুবই সংক্ষিপ্তভাবে জানতে চাই যে এই ঢাকার যে
অবকাঠামোগত ঝুঁকিপূর্ণ যে অবস্থায় আছি, এই জায়গাটায় আসলে আমরা কিভাবে ডেভেলপ করতে পারি? ধরে নেই যে যেভাবে বিল্ডিং গড়ে উঠছে, একটা হচ্ছে যে যেগুলো তো সরিয়ে নিতে পারবো না, যে একটা হচ্ছে যে এক্সিস্টিং যে বিল্ডিংগুলো আছে এগুলোর কি করবেন আপনি? এটার মানে লম্বা সময় লাগবে, কিন্তু আপনাকে এটা করতেই হবে যদি আপনি ঝুঁকি কমাতে চান। তো সেগুলোর মধ্যে হচ্ছে যে যতগুলো পাবলিক বিল্ডিং আছে এবং ব্যক্তিগত প্রপার্টি যেগুলো আছে এগুলোর কিন্তু একটা অ্যাসেসমেন্ট হওয়া দরকার। আজকে আমরা জাহাঙ্গীরনগরে বলছিলাম যে আমাদের যতগুলো বিল্ডিং আছে ওখানে কিছু কিছু বিল্ডিংয়ে দেয়ালে ক্র্যাক এসছে, তা আমরা বলেছি যে সবগুলো বিল্ডিংয়েরই অ্যাসেসমেন্টটা হোক, সেটা কোন ধরনের সমস্যা এখানে তৈরি হয়েছে। এখানেও আমাদের প্রচুর ঝুঁকিপূর্ণ বিল্ডিং আছে যেগুলো অনেক নিম্নমানের বিল্ডিং। এখানে তো অনেকেই বলে যে 90% বিল্ডিংয়ে কোনো না কোনোভাবে ব্যত্যয় করে তৈরি হয়েছে। তো অ্যাসেসমেন্টটা খুব জরুরি, ইনক্লুডিং পাবলিক বিল্ডিং, সরকারি অফকোর্স। এবং সেগুলো আরও বেশি করার দরকার। এবং সেই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা ক্যাটাগরাইজ করতে পারি যে কোনগুলো একেবারেই ব্যবহারের যোগ্য না, সেগুলোকে ভেঙে নতুন করে তৈরি করা, যেগুলোকে রেট্রোফিট করা যাবে, মজবুতিকরণ করা যাবে, সেগুলোকে মজবুতিকরণ করা, আর যেগুলো ভালো আছে সেগুলো তো থাকলোই। এটা একটা পদ্ধতি যেটা আপনাকে ঝুঁকিটাকে হ্রাস করা। আরেকটা হচ্ছে যে যেগুলো নতুন বিল্ডিং হবে সেখানে কোনোভাবেই যেন এই বিল্ডিং করে না দেওয়া হয়। ভাই এখানে অ্যাড করি, আমাদের কেপিআই আছে অনেক, এই কেপিআইগুলি সার্ভে করছেন আপনি? এয়ারপোর্ট আছে, ঢাকা এয়ারপোর্ট কি সার্ভে করেছেন আপনি? ধন্যবাদ। আমরা পরবর্তীতে নিশ্চয়ই এই বিষয় নিয়ে আরও গভীর আলোচনা করতে পারবো, সেই অপেক্ষায় থাকলাম। দর্শক, যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে অযথা আতঙ্কগ্রস্ত না হয়ে পরিকল্পিতভাবে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাটা জরুরি। এ ব্যাপারে আগে থেকেই পরিকল্পনা করে রাখাটা ভালো। এ বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়া এবং সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।